বন্ধুরা, খুব ইন্টারেস্টিং একটা পোর্টফোলিও নিয়ে আজকে এসেছি। মৌমিতা দে সুদূর আসাম থেকে মেল করেছে অনেক দিন আগে। তো কনস্ট্যান্টলি অনেকবার রিকোয়েস্ট করছে, যা ঘটনা হয় সময় করে উঠতে পারছিলাম না। 39 বছর বয়স, হাউসওয়াইফ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অল্প অল্প টাকা জমিয়ে 3,65,000 টাকার মতো করেছে, কিন্তু কোনো রিটার্ন তেমন পায়নি। মাত্র 1.25% রিটার্ন পেয়েছে 39 বছর বয়সী মৌমিতা। ও ঘটনা হচ্ছে বেশ কিছু ইন্টারেস্টিং স্টক দেখবে, কিছু পেনি স্টক দেখবে, কিছু স্ক্যাম হয়েছে এমন এমন স্টককে দেখবে যেগুলো একটা 5 বছর রিটার্ন তোমাকে 200-300% দিচ্ছে, কিন্তু যেই ম্যাক্সিমাম রিটার্ন দেখছো 70% ডাউন হয়ে গেছে। এমন অবস্থা আজও সেখানে সে স্টকটা পৌঁছতে পারেনি। সেসব স্টকগুলো নিয়ে রেখেছি। প্রচণ্ড রিস্ক টেকিং ক্যাপাবিলিটি রয়েছে ভদ্রমহিলার। ও যে কাজগুলো করেছে মৌমিতা, সেগুলো খুবই রিস্কি, এবং বেশ কিছু স্টক, ভালো স্টকও রয়েছে, যেরকম লার্জেস্ট অ্যাগ্রো প্রসেসিং কোম্পানি একটা অ্যাড করেছে এর সঙ্গে দেখলাম। বেশ কিছু কোম্পানি আইটি ফাইটি ভালো করেছে, কিন্তু ডাইভার্সিফিকেশন কিচ্ছু হয়নি, একদম খিচুড়ি মার্কা ব্যাপার। তো এগুলো ঠিকঠাক করতে হবে। যা মনে হচ্ছে সেগুলো নিয়ে নিয়েছে। এমন এমন স্টককে পেনি স্টক নিয়ে রেখেছে যে ভবিষ্যতে হয়তো এমন দিন আসতে পারে ও প্রচুর টাকা সেখানে ঢেলেছে। এনিহাও, আসা যাক। সে নতুন, তোমরা যারা রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে, কারণ ইন্টারেস্টিং এসব পোর্টফোলিওগুলো সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাবে, ইনফরমেশনগুলো পাবে। পোর্টফোলিও অ্যানালাইসিস করতে সামান্য একটা ফিজ নেই, নিয়ে করতে পারো। আর মৌমিতা, তুমি এই ভিডিওটা শেষ হওয়ার পরে তুমি 29 টাকা মেম্বারশিপ নিয়ে একটা মান্থলি সেটা নিয়ে তুমি রেখে দিতে পারো, কারণ এটা টাচে থাকার জন্য। আর সঙ্গে একটা ঘটনা, সেটা 6 মাস পরে রিভিউ করার ব্যাপার থাকবে। সেটা নিজে করতে পারো, কাউকে দিয়ে করাতে পারো, অথবা আমার কাছে পাঠাতে পারো। এনিহাও, ঘটনা যেটা সেটা হচ্ছে যেগুলো বললাম সেগুলো ফলো করার চেষ্টা করবে। যদি এগুলোকে ফলো না হয় তাহলে ভবিষ্যতে রিভিউ আমি আর করবো না, তুমি অন্য কাউকে দিয়ে করিয়ে নেবে। আসা যাক, যে ঘটনাতে ডাইভার্সিফিকেশন খুব দরকার। ডাইভার্সিফিকেশন করবো। রিটার্ন তুমি মাত্র 2,000 টাকা করে মাসে মাসে রাখবে বলেছো। ঠিক আছে, রিটার্নটা কতটা? মাত্র 5 বছর, সেটা বড় কথা। বড় সময় রাখলে ভালো করতে। 5 বছরে কী হবে সেটা খুব একটা ভালো কিছু হবে না, তাও রিটার্ন কী দাঁড়ায় সেটাও আমরা দেখে নেব। দেখে আমরা টোটাল ভিডিওটা শেষ করব। তো চলে আসা যাক, দেখে নিই ওর মৌমিতার ডিটেলসটা কী আছে। বন্ধুরা, যে চিঠিটা দিয়েছে মৌমিতা দে 3রা মে। দাদা, আমি মৌমিতা দে আসাম থেকে বলছি। আপনার ইউটিউব ভিডিও লাস্ট 1 মাস থেকে দেখা স্টার্ট করেছি। খুব ভালো লাগে আপনার স্টকের অ্যানালিসিস। আমার এজ 39, 5 ইয়ার্স হোল্ড করতে চাইছি স্টকগুলো। আপনি প্লিজ আমার পোর্টফোলিওটা দেখে বলুন যে স্টকগুলো ঠিক আছে কি না, আর কি কি অ্যাড অন করতে হবে, আর কি কি বাদ দিতে হবে সেটাও বললে উপকৃত হব। আমি হাউসওয়াইফ, তাই কোনো স্পেসিফিক অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারি না। এসআইপি করেছি 2,000 টাকা করে পার মান্থ। তো ঠিক আছে মৌমিতা, আমি তোমার পোর্টফোলিওটা দেখে দিচ্ছি। যেটুকু বোঝা গেল সেটা হচ্ছে কোনো অ্যামাউন্ট ফিক্সড নেই, অথচ 2,000 টাকা করে প্রতি মাসে দেবে। এবার এসআইপি করছো মানে কি মিউচুয়াল ফান্ড কিনা সেটা বুঝতে পারছি না। মনে হচ্ছে মিউচুয়াল ফান্ড তুমি করেছো। তো চলো বন্ধুরা, এবার আমি দেখে নিই আজকের আমাদের এপিসোড। সেটাতে পোর্টফোলিও অ্যানালিসিস নিয়ে কথা হবে। মৌমিতা দের, উনি হাউসওয়াইফ। ও একটা পোর্টফোলিও অল্প অল্প করে টাকা জমা করেছে, কিন্তু একটু ঠিক ভুলগুলো আমরা দেখে নেব। দেখে নিয়ে একটা ডিসিশন নেব কী হতে পারে, যেরকম পোর্টফোলিওটার মধ্যে কোনগুলো ভুল আছে, ঠিক আছে। বেশ কিছু ইন্টারেস্টিং স্টক রয়েছে, সেগুলো আলোচনা করে নেব। কিছু পেনিও স্টক অ্যাড করেছে, সেগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। আর তারপরে রিটার্নও মাত্র 5 বছর সময় দিয়েছে। এটাই সবচেয়ে বড় একটা ইন্টারেস্টিং ব্যাপার, এবং সবচেয়ে অসুবিধার ব্যাপার এটাই ওর পক্ষে। মাত্র 5 বছর সময় ওকে বলছে। তো এইটুকু সময়ের মধ্যে বেশি কিছু মৌমিতা তুমি কিন্তু আশা করবে না। আমি তোমাকে সবাইকে যেটা বলি, লং রান চিন্তা ভাবনা করো, ছোট্ট সময়ের জন্য না। ছোটো সময়ের জন্য ইনভেস্ট করলে কিন্তু রিটার্ন খুব একটা ভালো পাওয়া যায় না। যাই হোক, আমি তোমাকে দেখিয়ে দেবো কোনগুলো ঠিক ভুল আছে, তারপরে শেষে গিয়ে তুমি কি রিটার্ন পেতে পারো সেটা আমরা দেখে নেবো। চলো আসা যাক। মৌমিতা যে কাজটা করেছে সেটা হচ্ছে 3,65,000 টাকা মোটামুটি ইনভেস্ট করেছে। কোনো রিটার্ন তেমন এতদিনে হয়নি। মাত্র 3,69,000 রয়েছে। তার মানে কী হয়েছে, সেটা হচ্ছে মাত্র 1.25 এতদিনে ওভারঅল গেইন হয়েছে, মানে কিছুই গেইন হয়নি। তোমরা বুঝতে পারছো মৌমিতা খুব একটা ভালো হয়নি। প্রথম যে স্টকটা আসবো সেটা হচ্ছে BCL IND। BCL ইন্ডাস্ট্রিজ কী জিনিস, কী কাজে লাগে? একটা লার্জেস্ট অ্যাগ্রো প্রসেসিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ইন্টারেস্টিং, কী করেছে, 100খানা কোয়ান্টিটি রেখেছে। কেন 100টা কোয়ান্টিটি রেখেছে? ওটা স্টকটার নাম যেটা বললাম, BCL ইন্ডাস্ট্রিজ। 5 বছর রিটার্ন 374। 5 বছর হয়নি, 2021 সাল থেকে রিটার্ন দেওয়া শুরু করেছে। যদি 1 বছর রিটার্ন দেখো, দেখবে 31% মতো রিটার্ন দিয়েছে। 6 মাসে 11% রিটার্ন দিয়েছে, এবং 1%
5 দিনে রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা 57 টাকা 90 পয়সা দাম। নাম অ্যামাউন্ট দেখেই অনেকে ইনভেস্ট করে দিয়েছে যে খুব ভালো হবে, কারণ 1000 যদি কোয়ান্টিটি রাখতে পারি তাহলে এই 57 টাকাটা আমার যদি বেড়ে গিয়ে 100 টাকাও হয়ে যায় তাহলে আমার ডবল হয়ে যাবে। তো দেখা যাক কী আছে, দেখি ফান্ডামেন্টাল। ভেরি স্মল ক্যাপ কোম্পানি, 1595, মানে বুঝতে পারছো কোম্পানিটার কী হাল রয়েছে। কিন্তু ঘটনাটা সেটা হচ্ছে যেটা দেখবো আমরা ফান্ডামেন্টালটা দেখবো। কোম্পানিটা কিসের উপর কাজ করে? লার্জেস্ট অ্যাগ্রো প্রসেসিং কোম্পানি নর্থ ইন্ডিয়ার মধ্যে রয়েছে, কিন্তু কোম্পানিটার কারেন্ট মার্কেট প্রাইস যেটা বললাম 57 টাকা রয়েছে, 57 টাকা 60 পয়সা। অথচ তুমি যদি একটু দেখো এর ইন্ট্রিনসিক ভ্যালু এই সিচুয়েশনে কী দাঁড়িয়ে আছে, ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু 37 টাকা, মানে ওভার ভ্যালুড রয়েছে। তুমি যদি পির সঙ্গে একটু কম্পেয়ার করে নাও, স্টক পি 16.9, আর যদি তুমি দেখে নাও ইন্ডাস্ট্রিজ পি 17.9, মানে ওভার ভ্যালুড সিচুয়েশন। রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি 13.9 আর রিটার্ন অন ইকুইটি 16.1 রয়েছে। প্রোমোটার 56% হোল্ড করে রেখেছে। ঋণের পরিমাণ তুলনামূলক কম, 1-এর কম, মানে 0.92। সেলস গ্রোথ 16% মাত্র রয়েছে। পিজি কিন্তু আন্ডার ভ্যালুড, মানে পিজি অনুযায়ী সেলস গ্রোথের সঙ্গে কম্পেয়ার করছি আমরা, খুব একটা খারাপ সিচুয়েশান নয়। তো এবারে আমি দেখে নেবো যেটা, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রতি বছরে বছরে কোম্পানিটা কিন্তু প্রফিট করছে কিনা। তো 48 থেকে 844 থেকে 890, 900, 1419, 1800, মোটামুটি কম বেশি প্রফিট করছে, মানে সেলস বেশি হচ্ছে। এবং আমাদের নেট প্রফিটে যদি চলে আসি, নেট প্রফিটটাও কিন্তু খারাপ করছে না, 26 কোটি থেকে 42, 85, 64 কম বেশি হচ্ছে ঠিকই, মানে ফ্ল্যাকচুয়েট করছে। এত স্মল ক্যাপ কোম্পানি, সুতরাং এই জন্য এবারে এর যে ডিসক্রিপেন্সিটা একটু দেখা যাচ্ছে, স্টক প্রাইস বহু গুণ বেড়েছে, মানে 45%, 59% বেড়েছে, তার তুলনায় কিন্তু সেলস গ্রোথ অতটা বাড়েনি। মানে যদি একটু কম্পেয়ার করে নিই, 5 বছর 17% সেলস গ্রোথ দিচ্ছে, কিন্তু 45% কিন্তু আমাদের স্টক প্রাইস বেড়েছে। এটা একটু কনফিউশনের ব্যাপার। প্রচণ্ড রিস্কি কোম্পানি, এবং অনেকে যেটা এক্সপেক্ট করছে যে পজিটিভ কিছু, দেখো নেট ক্যাশ ফ্লো নেগেটিভ রয়ে গেছে। প্রোমোটারের সংখ্যা কিন্তু প্রোমোটার কমিয়ে যাচ্ছে। আগে যেখানে 61% ছিল সেই প্রোমোটার কিন্তু এখন এখানে অনেক কমিয়েছে, 61% থেকে 60%, তার থেকে 56%। তো এরকম অবস্থা রয়েছে। আর তবে একটা পজিটিভ ঘটনা, সেটা হচ্ছে কিন্তু এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা কিছুটা কিনেছে। মানে এই আমরা দেখতে পাচ্ছি গত কোয়ার্টারগুলোতে ওরা কিন্তু কিনে চলেছে বেশ ভালো পরিমাণে। সুতরাং এটা একটা পজিটিভ দিক বলা যেতে পারে। তো ওভারঅল মিলিয়ে মিশিয়ে কোম্পানিটা প্রচণ্ড রিস্কি। আমরা চলে যাবো পরেরটার দিকে। আইটি সেক্টরের কোম্পানি হ্যাপিয়েস্ট মাইন্ড কিনেছেও, ভালো কথা, 14টা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে। নেক্সট আমি চলে আসবো পরেরটা, আইটি সেক্টরের ক্লাউড কম্পিউটিংয়ের উপর দারুণভাবে কাজ করছে কোম্পানিটা। ভবিষ্যতে তোমাকে রিটার্ন ভালো দিতে পারে, মানে যেটা হোল্ড করে রাখার কথাই বলা হয়। খুব একটা প্রফিটে তুমি নেই এটাতে, ঠিক আছে। নেক্সট আমি চলে আসবো এইচএসসিএল কোম্পানিটা কী কোম্পানি? এটা হচ্ছে হিমাদ্রি। তো হিমাদ্রি কেমিক্যাল কোম্পানিটা একটু দেখে নেওয়া যাক। কোম্পানিটার নাম হচ্ছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল। নাম শুনে বুঝে গেছো। 5 বছরের 242% এবং 1 বছর রিটার্ন দিয়েছে 191%, 6 মাসের রিটার্ন 33%, 5 দিনের রিটার্ন নেগেটিভ রয়েছে 6%। কোম্পানিটা কিন্তু খারাপ কোম্পানি নয়। এবার আমরা দেখে যে একটুখানি ফান্ডামেন্টাল। কোম্পানিটা প্রাইমারিলি এনগেজ রয়েছে কার্বন মেটেরিয়াল এবং কেমিক্যালসের উপরে। এর যদি মার্কেট ক্যাপিটালাইজেশন এখন 17,055 কোটি, এবং কারেন্ট মার্কেট প্রাইস 346 রয়েছে। এবং যদি ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে একটু কম্পেয়ার করার চেষ্টা করি, দেখবে ইন্ডাস্ট্রি 73, মানে প্রচুর ওভার ভ্যালুড রয়েছে। এবং সেলস গ্রোথ এমন কিছু ভালো নেই, খুব একটা ভালো পজিশন নেই। ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 34.6 আর স্টক পি 41, ওভার ভ্যালুড। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তুমি দেখো, সেলস গ্রোথ বাড়ছে কমছে, কোনোবারে কিন্তু ফিক্সড বলে কিছু নেই। 2000 কোটি থেকে 2400 হলো, তার থেকে কমে 1800 হলো, তার থেকে কমে 1600 হলো, আবার বেড়ে 27 হলো, তার থেকে বেড়ে 4000 হলো। মানে একটা খুব মানে যেটাকে আমরা বলবো কনসিস্টেন্সি, সেটা কিন্তু এর মধ্যে নেই। লায়াবিলিটি কনস্ট্যান্টলি কিন্তু বেড়ে চলেছে, একটা নেগেটিভ ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখান থেকে একটা। এবার ক্যাশ ফ্লোতে যাব আমরা। ক্যাশ ফ্লোটা একবার দেখতে হবে। ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে, এবং যেটা ইনভেস্টার মানে প্রোমোটার সংখ্যা বাড়িয়েছে, এটা একটা পজিটিভ খবর। প্রোমোটাররা কিন্তু গত বছরের কোয়ার্টারের থেকে এবছরের কোয়ার্টারে কিন্তু প্রায় 6%-এর কাছাকাছি বাড়িয়েছে। আর যেটা ঘটনা সেটা হচ্ছে রিটেলাররা কিন্তু অনেকটা কমিয়েছে, রিটেলারটা প্রোমোটার কিনে নিয়েছে। তো এটা হচ্ছে একটা পজিটিভ ঘটনা। কিন্তু আলটিমেটলি কোম্পানিটা রিস্কি, যেটা বলছি, ও প্রচুর রিস্কি স্টকগুলো নিয়ে বসে আছে। এবং যদি এটা তোমাকে ক্লিক করে তাহলে ঠিক আছে, ন্যাপথালিন এসএনএফের উপর লার্জেস্ট প্লেয়ার বলছে। এগুলো হচ্ছে খানিকটা জুয়া খেলার মতো।
এই ধরনের স্টকগুলোতে ইনভেস্ট করা কিছুটা জুয়া খেলার মতোই। এনিহাউ কোম্পানিগুলো যদি হোল্ড করো ভবিষ্যতে ভালো করতে পারো। আমার HSCLকে নিয়ে বেশি চিন্তা নেই, বেশি চিন্তা হচ্ছে BCL ইন্ডিয়াকে নিয়ে। কারণ হচ্ছে তুমি এখানে 100খানা কোয়ান্টিটি লাগিয়ে দিয়েছো, অর্থাৎ প্রায় এই অনুযায়ী 5,000, এখানে তুমি ইনভেস্ট করে রেখেছো 5,100 টাকা মতো ইনভেস্ট করেছো, ঠিক আছে। 5,100 ইনভেস্টমেন্ট হয়েছে, ঠিক আছে, খুব রিস্কি। নেক্সট আমি চলে আসছি IDFC ফার্স্ট ব্যাঙ্ক, যেটা একটু রিস্কি কোম্পানি ব্যাঙ্ক, এবং ঘটনা হচ্ছে মাঝখানে খুব ভালো যে রেজাল্ট দিচ্ছিল, রিটার্ন করছিল, এখন একটু ডাউন হয়ে গেছে, কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই, ভবিষ্যতে ভালো করবে। যে কোম্পানিটা চলে এলাম সেই কোম্পানিটা নিয়ে আবার তোমার এখানে একটা জুয়ো খেলার গল্প রয়ে গেছে। 947খানা কোয়ান্টিটি নিয়ে নিয়েছো। আমি জানি না তোমাকে কে বলেছে এইরকম ধরনের স্টকগুলোতে এই পরিমাণে নিতে, মানে 947টা কোয়ান্টিটি নিয়েছো 34 টাকা 99 পয়সা করে, মানে 33,000 টাকা মতো কিন্তু তুমি ইনভেস্ট করেছো। 33,135 টাকা তুমি ইনভেস্ট করে রেখেছো এমন একটা জুয়ো খেলাতে। এটা কিন্তু একটা যথেষ্ট রিস্কি জায়গা তৈরি হচ্ছে ইনফিবিম। এবার আমি দেখে নিতে চাইছি যে সিচুয়েশনটা। কোম্পানিটা প্রচুর রিস্কি, যেটা বলছিলাম 32 টাকা 10 পয়সা করে দাম দেখে উৎসাহিত হয়ে নিয়েছো। এখন ঘটনা হচ্ছে 5 বছরের রিটার্ন মোটামুটি দিয়েছে 201%, 2019 সাল থেকে দেখছি। এবং যদি ম্যাক্সিমাম রিটার্ন আমরা একটু দেখে নিই, দেখবো স্টকটা কিন্তু প্রথম দিকে অনেকটা উঠেছিল, তারপরেই তার কিন্তু প্রচুর ডাউন হয়ে যায়। এইগুলো হচ্ছে একটা স্টকের হিস্ট্রি বলে 78-80% ডাউন হয়ে যায়, এত রিস্কি স্টক। এবং যখনই তোমরা কোনো জায়গায় ইনভেস্ট করবে বারবার কিন্তু বলি একটুখানি সার্চ করে দেখে নেবে, কারণ আমি দেখাচ্ছি, যখনই তোমরা দেখে নেবে দেখবে ইনফিবিম স্ক্যাম দিয়ে যদি একটু সার্চ করো তাহলে বুঝতে পারবে যে কেন এই সিচুয়েশনটা হয়েছিল। আমরা যদি দেখে নিই এখানে তো বুঝতে পারবে যে একটা কোম্পানির ক্ষেত্রে হঠাৎ করে কেন একটা কোম্পানি 80%, 90% ডাউন হয়ে গেল, 81% মতো ডাউন হয়ে গেছিলো। এটাকে তোমরা লক্ষ্য করে দেখেছো? 81% ডাউন হয়ে গেছিলো। কেন ডাউন হয়েছিল একটা 2018-19 সালে? তোমরা যদি একটু লক্ষ্য রাখো তাহলেই দেখতে পারবে হাউ এ হোয়াটসঅ্যাপ নোট ট্রিগার্ড ক্র্যাশ ইন ইনফিবিম অ্যাভিনিউ। কেন, কী বৃত্তান্তে অবশ্য সিচুয়েশন তৈরি হয়েছিল ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে, যে কীভাবে 73% একদিনের মধ্যে পড়ে গেছিলো এবং কী সাংঘাতিক সিচুয়েশন হয়েছিল এবং তার রিজন কী ছিল, সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। 2009 সালের 83% সত্যম কম্পিউটারে পড়েছিল, তার ঘটনা নিয়ে ডিটেলস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। কেন ইনফিবিম কোম্পানিটা এতটা ডাউন হয়ে গেল, কেন সিচুয়েশন তো খারাপ হলো। সুতরাং এইগুলো একটু পড়ে নিলে তখন তোমাদের কিন্তু এই চিন্তাটা মাথায় থাকবে না। একটু করে নজর দিলে কেন আমি ইনফিবিম সম্পর্কে খারাপ কথা বলেছি বা কেন আগের বারে বলেছিলাম সেইগুলো তোমরা যদি একটু নজর দিতে তাহলে পরে এই কথাটা বলতে না। 9,200 কোটি টাকা মতো ইনভেস্টরদের লস হয়ে গেছিলো এক দিনের মধ্যে, এবং সেটা সাংঘাতিক কথা, এবং সেই সত্যম কম্পিউটারের কথা মনে করিয়ে দিয়েছিল। ডিটেলস রয়েছে এখানে, কিভাবে কি ঘটনা ঘটেছে বিগত, কোথায় কী সিচুয়েশন, তো মানে মোটমাট তোমরা নিজেরা এগুলো অ্যানালিসিস করবে, আস্তে আস্তে সার্চ করবে, নিজেরা বুঝতে পারবে কী ধরনের স্ক্যাম হয়েছে, কী সুবিধা অসুবিধা সমস্ত কিছু বুঝতে পেরে যাবে। আমি চলে আসছি নেক্সট ঘটনার দিকে। এই ধরনের কোম্পানিগুলোতে একটু প্রচুর রিস্কি, সেখানে একটু চিন্তা ভাবনা করে বলবে। ইউটিউবারদের কাজ কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবার কাজ সেটা হচ্ছে কিন্তু স্টকগুলোর নাম বলে দেওয়া এবং স্টকগুলো 2 বছর 3 বছরের রিটার্ন কত করেছে সেগুলো বলে দেওয়া। কিন্তু নর্মালি কেউ এই সময়টা বলে না, কারণ এই 18-19 সালে তারা কেউ 81% ডাউন হয়েছে, এটা কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা, কেউ বলে না। তারা শুধু দেখায় যে দেখো কোথা থেকে কোথায় গেছে, কত পার্সেন্ট হয়ে গেছে, কিন্তু তারা একবারও দেখায় না এই জায়গাটা। তোমরা নিজেরা যেটা ম্যাক্সিমাম চার্ট খুলে নিয়ে বারবার আমি এগুলো বলি, আমি জানি না তা সত্ত্বেও তোমরা কেন দেখো না, নিজেরা দেখে নেবে এই যে সিচুয়েশনটা কেন হলো। একটা প্রশ্ন কি কখনো মাথায় আসে না যে হঠাৎ করে একটা কোম্পানি এতখানি 80% ডাউন হয়ে গেল কেন? এটা কি গুজব? যদি গুজব হয় তাহলে তো একদিনে ডাউন হবে, পরের দিনে উঠে যাবে, তারপর থেকে তো সেই জায়গায় উঠতে পারলো না। কোম্পানিটা যেখানে উঠতে পারার কথা ছিল, যে জায়গাতে মার্কেটটা ছিল তখন ছিল 57 টাকা 90 পয়সা 19 পয়সা, সেটা থেকে কেন আজ এত বছর বাদেও সেই 57 টাকায় পৌঁছতে পারলো না কেন? এই প্রশ্নগুলো যখন তোমাদের মধ্যে আসবে তখন তোমরা বুঝতে পারবে। অজস্র কোম্পানিকে এরকম আমরা দেখেছি, আইটি কোম্পানি কোথায় মিলিয়ে গেছে হাওয়ার মধ্যে, কোথাও কখনো আমরা দেখতে পাইনি। এনিহাও চলো নেক্সট জায়গায় যাই। নেক্সট চলে আসছি যে কোম্পানিটা, সেটা হচ্ছে ইনফোসিস। এই ধরনের কোম্পানিগুলোতে 2 টাকা রাখলেও তোমার কাজে দেবে। তুমি এখানে কিন্তু ফ্যান্টাস্টিক কাজ করেছো, 50টা কোয়ান্টিটি ইনফোসিস রেখে দিয়েছো, তার মানে এইখানে কোম্পানিতে কিন্তু বিরাট টাকা ইনভেস্ট করেছো, এবং এইগুলো কোম্পানিতে রাখা মানে তোমার কিন্তু ভালো একটা রিটার্ন পাবে। এখানে তুমি
1442 করে কারেন্ট সেই সময় মার্কেট প্রাইস ছিল, 50 টাকা মানে 72,000 টাকা মতো তুমি এখানে 72,100 টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, এইগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট ঠিকঠাক। নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে IREDA। এইটাকে নিয়ে অনেকে কথা বলে, রিনিউয়েবল সেক্টরের মধ্যে খুব কাজের জিনিস স্টক, এবং এই স্টকটাকে কী কাজে লাগে? লোন বলতে যে সমস্ত সোলার ইন্ডাস্ট্রিজ বা উইন্ড ইন্ডাস্ট্রিজ বা এই সময় রিনিউয়েবল সেক্টরে যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা কিন্তু এদের কাছ থেকে লোন নেয়, ধার নেয়। তো এই জন্য কোম্পানিগুলো ভালো সিচুয়েশন, এবং লোন শুধু নিয়েছে না, রিকভারি ভালো হচ্ছে, সব ঠিকঠাক আছে। সামান্য কিছু 19-20 ঘটনা থাকবেই, ভালো মন্দ। 175খানা কোয়ান্টিটি তুমি নিয়ে রেখে দিয়েছো। এনিহাও, নেক্সট আমি চলে আসছি পরেরটার দিকে, যথেষ্ট বেশি পরিমাণে। নেক্সট হচ্ছে ITC। এফএমসি সেক্টরের মধ্যে একটাই কোম্পানিকে আমি দেখলাম তুমি নিয়ে রেখেছো, ITC, 20খানা কোয়ান্টিটি। বলার অবকাশ নেই, ভালো কোম্পানি, ভবিষ্যতে রেখে দাও, অনেক ইমপ্রুভমেন্ট পাবে, দেখতে পাবে। চলে আসুন নেক্সট, সেটা হচ্ছে জামনা অটো। জামনা অটো ব্যাপারটা কি, কিসে কাজ করে? সাসপেনশন, এগুলো কাজ, সাসপেনশন মানে অটো অ্যান্সিলারি প্রোডাক্ট হিসেবে কাজ করছে। রিস্কি কোম্পানি, ওভারভ্যালুড কোম্পানি, কিন্তু এই কোম্পানিতে রিটার্ন তোমার খারাপ আসবে না, রিটার্ন ভালোই আসবে। বিগত 5 বছর ধরে জামনা অটো ইন্ডাস্ট্রিজ রিটার্ন দিচ্ছে 153%। এমন কিছু ভালো রিটার্ন দেয়নি, এক বছরে মাত্র 23%, ফ্ল্যাট মুভমেন্ট করছে। অথচ কোম্পানিটা রিস্কি কোম্পানি। যে সমস্ত কমার্শিয়াল ভেহিকেলসগুলো রয়েছে তাদের সমস্ত সাসপেনশন ম্যানুফ্যাকচারের কাজ করছে, সাপ্লাইয়ের কাজ করে। 5100 কোটি, একেবারে স্মল ক্যাপ কোম্পানি। 128 হচ্ছে এই মুহূর্তে কারেন্ট মার্কেট প্রাইস। আর যদি তুমি দেখে নাও ইন্ট্রিনসিক ভ্যালু মোটামুটি 110, মানে ওভারভ্যালুড জায়গায় রয়েছে। একটু সেলস গ্রোথের পরিমাণটা দেখে নেবে, সবসময়তে মোটামুটি কমছে বাড়ছে এই সিচুয়েশন আছে। 2000 থেকে নেবে অর্ধেক হয়ে গেল, এবার অর্ধেক চলতে 1700 আবার চলে গেল, তার থেকে 2300 হয়ে গেল। মানে এক ছোটো কোম্পানি, তার কিন্তু কনসিস্টেন্সিগুলো খুব অভাব রয়েছে, মানে কনস্ট্যান্টলি যে হচ্ছে সেটা কিন্তু না। অথচ প্রফিটের ক্ষেত্রেও সেম, 125 কোটি থেকে নেবে 48 কোটি হয়ে গেল, তার থেকে আবার বাড়ছে। এরকম হচ্ছে ঘটনা এখন এই সময় দিয়ে, অর্থাৎ 2019-20 সালের সময় কিছুটা প্রফিট ডাউন হয়েছিল। ঠিক আছে, এটা তো হতে পারে, লক্ষ্য রাখলে দেখবে 20 সালের মার্চের 20-তে এদের রেজাল্টটা, রিপোর্টটা খারাপ হয়েছিল, কারণ আমাদের জানি সেটা করোনার প্রভাব ছিল সেই সময় দিয়ে, এবং সেই হিসেবে মোস্ট প্রবাবলি কম ছিল। তার আগে আমরা দেখেছি 125 থেকে 37 হয়েছে, তার থেকে কম হয়েছে, এটা কোনো অসুবিধা নেই। আবার ওরা বাড়িয়ে নিয়েছে, ঠিক আছে, এটা নট খুব বেশি রিস্কি কোম্পানি নয়। ক্যাশ ফ্লো দেখো, ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে, এবং যারা রিটেলার মানে প্রোমোটার, যারা 50% প্রোমোটার 49% রেখে দিয়েছে। FII অনেকটা বাড়িয়েছে এবং DII কমিয়েছে, মানে FII যেটা অ্যাড করেছে সেটা DII লেস করেছে, আবার রিটেলাররা বাড়িয়েছে 35% করেছে। তো কোম্পানিটা রিস্কি কিন্তু ভালো কোম্পানি। নেক্সট স্টকটা চলে আসছে নাম ইন্ডিয়া। নাম ইন্ডিয়া একটা মিউচুয়াল ফান্ড, একটা AMC বলা হয় এটা। এরা মিউচুয়াল ফান্ডের কাজ করে, এক্সচেঞ্জ ট্রেড ফান্ড মানে ETF এর ওপর কাজ করে। কোম্পানি ভালো কোম্পানি, এবং যেটা বক্তব্য সেটা হচ্ছে নেক্সট তুমি এটা হোল্ড করতে পারো, 20টা কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছো। নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে ওলেকট্রা, আরেকটা অটো অ্যান্সিলারি, পুরো ভালো কোম্পানি। এরা ম্যানুফ্যাকচারের কাজ করছে, কম্পোজিট পলিমার ইনসুলেশনের কাজ, এছাড়াও কী করে ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারের কাজ করে। অনেকগুলো অর্ডার পেয়েছে, এখানে তুমি 11টা কোয়ান্টিটি রেখে দিয়েছো, ঠিক আছে কোম্পানিটা। নেক্সট আসবো সেটা হচ্ছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে প্যারা কেবলস, আরেকটা কোম্পানি আমাদের যাকে বলা হয় পেনি স্টকের মোহজালে পড়ে যাওয়া। 632টা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে, 632টা কোয়ান্টিটি, 76 টাকা 90 পয়সা করে দাম। মানে এবারে দেখি কি অবস্থা, 632টা কোয়ান্টিটি 76 টাকা 90 পয়সা, মোটামুটি প্রায় 50,000 টাকা মতো তুমি ইনভেস্ট করে দিয়েছো একটা অদ্ভুত স্টকে। স্টকটা দিয়ে দেখো, যদি 5 বছর রিটার্ন দিয়েছে 468% মতো, এবং 1 বছর রিটার্ন দিয়েছে 77% মতো রিটার্ন দিয়েছে। কিন্তু দেখে মনে হচ্ছে ভালো, কিন্তু যদি ম্যাক্সিমাম রিটার্নটা দেখো তাহলে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে দেখবে, এইসব স্টকগুলো পড়ে কেন, তাকিয়ে দেখো 90% পড়ে গেছে কোম্পানিটা। কেন, এমন কি ঘটনা ঘটেছিল সেই সময় যে প্যারা কেবলস 90% মতো ডাউন হয়ে গেছিলো? মানে এ সময় যারা নিয়েছে সব নিঃস্ব হয়ে গেছে, যারা 40-50 টাকা করে স্টকটাকে কিনেছিল তারা কিন্তু এই 2010-11 সালে এই সময় কেন এতটা ডাউন হলো? আমি না হয় বুঝলাম যে 18 সাল বা 8 সালের সময় ঘটনাগুলো বুঝলাম, 8 সালের পরে একটা মহাপতন ঘটে। সেটাই হচ্ছে এদের ইতিহাস বলছে, সেটা হচ্ছে যে 44 টাকা 57 পয়সাটা প্রথমবারে 30-32 টাকা এলো 2007 সালে, তারপরে পতন হতে 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 সেটা 9 টাকা 7 টাকা 6 টাকা 5 টাকা, মানে একদম চলে এলো, শেষে গিয়ে 2011 সালে 3 টাকায় চলে এলো এটা।
যদি কি সাংঘাতিকভাবে ডাউন করেছে 91-92%, মানে পুরো কোম্পানিটা শেষ হয়ে গেছিলো। তারপরে আবার আমরা দেখতাম কোম্পানিটা আস্তে 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 এই সময় দিয়ে উঠতে শুরু করেছে। কিন্তু প্রশ্নটা থেকে গেল, সেটা হচ্ছে কেন? এই প্রশ্নটা যেন তোমাদেরও থাকে। কোম্পানিটা রিস্কি কোম্পানি, বেসিক্যালি ওয়্যারস এবং কেবলসের কাজকর্মগুলো করে, টেলিকম কেবল, রেলওয়ে কেবলে কাজ করে। একটা সময় ছিল এর ডিমান্ড খুব কম ছিল, 2009 কোটি হচ্ছে এর এই মুহূর্তে মার্কেট ক্যাপিটালাইজেশন। একেবারে স্মল ক্যাপ কোম্পানি, 71 টাকা 40 পয়সা কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে এই সিচুয়েশন। সেই অবস্থায় ইন্ট্রিনসিক হচ্ছে 28 টাকা। যদি পির সঙ্গে কম্পেয়ার করিনি সেটা দেখতে পারবো, ইন্ডাস্ট্রিজ পি এই সিচুয়েশনে দেখে নিই 28.8, আর স্টক পি যদি তুমি দেখো দেখবে 28.8 স্টক পি, আর ইন্ডাস্ট্রিজ পিও সেম। ওকে, সেলস গ্রোথ 5 বছরে মাত্র 12.9%। যদি দেখে নিই একটু কম্পারেটিভ অ্যানালিসিসগুলো করে নিই, দেখবে সেলস গ্রোথ খুব একটা বেশি কিছু হয়নি, অথচ প্রফিট গ্রোথ ভালো হয়েছে। এবং স্টক প্রাইস যেটা সেটা কিন্তু প্রচুর বেড়েছে, 90% 3 বছরে জাম্প করেছে, 5 বছরে 43% জাম্প করেছে। এতটা জাম্প করার মতো ঘটনা কি হয়েছে সেটাই বক্তব্য। ঘটনা যেটা সেটা হচ্ছে সেলস গ্রোথ 699 ছিল, আস্তে আস্তে সেলস গ্রোথ একই জায়গায় রয়েছে, কোনো তেমন চেঞ্জ হয়নি। হ্যাঁ, ভালো কথা। অথচ অপারেটিং, আমরা যদি নেট প্রফিটে চলে আসি, স্ট্রেট নেট প্রফিট 3 কোটি 26 কোটি থেকে 3 কোটিতে চলে এলো 2021 সালে, তারপরে 8 কোটি, তারপর 48 কোটি। অদ্ভুত ধরনের সমস্ত কাণ্ড কারখানা চলছে। ক্যাশ ফ্লো দেখে নিই, 17 কোটি পজিটিভ রয়েছে। প্রোমোটার কিছুটা আমাদের বিশ্বাসযোগ্যতা বাড়াতো, কিন্তু প্রোমোটারও আস্তে 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 কমিয়ে যাচ্ছে, 62%, 63 এলো, আবার 62 থেকে 53 থেকে লাস্ট কোয়ার্টার এখন হচ্ছে 49 হয়ে গেল। মানে ওরা বড় একটা প্রফিট নিয়ে বেরিয়ে যাচ্ছে, বিশাল প্রফিট নিয়ে, কারণ এতটা জাম্প করেছে ওরা নিজেরাও এক্সপেক্ট করতে পারিনি। এবং ম্যাক্সিমামটা গছিয়ে যাচ্ছে যাদের কাছে, সেটা হচ্ছে কিন্তু রিটেলারদের। 36% যেটা ছিল, 36% থেকে 38 হলো, এখন হয়ে গেল 43%, মানে ম্যাক্সিমাম পুরোটাই যে 4-5% মতো এরা সেল করে দিল ইনভেস্ট প্রোমোটার, সেটা পুরোটাই কিন্তু নিয়ে নিল ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম। কেন, এফআইআইও কিছু সেল করেছে, সঙ্গে সঙ্গে কিন্তু প্রোমোটাররাও সেল করেছে অনেকটা। তো আলটিমেটলি ব্যাপার সেটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে যেটাই ভেবেছিলাম সেটাই সন্দেহটাই ঠিক হলো মনে হচ্ছে মোস্ট প্রবাবলি। ম্যাক্সিমাম রিটার্ন না দেখে আমরা যদি গত 1 বছর রিটার্ন দেখি বা যদি 5 বছর রিটার্ন দেখি তাহলে আরও ভালো হবে। এই এতটা পার্সেন্ট জাম্প করেছে ওরা, এটা দেখেছে, এবং এরপর থেকে প্রায় কিন্তু কনস্ট্যান্টলি সেল করে যাচ্ছে। প্রচুর রিস্কি স্টক। চলে আসি পরের ক্ষেত্রে। পরে যে স্টকটা রেখেছে সে রেলওয়ে কোম্পানি, রাইটস ভালো কোম্পানি, ভালো স্টক, 22টার কোয়ান্টিটি রেখেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে আরভিএনএল, এটা আরেকটা কোম্পানি রেলওয়ে সেক্টরের। এই রেলওয়ে সেক্টরের দুর্দান্ত কোম্পানি, দুটোই ভালো কোম্পানি। আরভিএনএল রেল লাইন তৈরি করা, যেখানে যেখানে যত ইম্প্রুভমেন্ট হবে রেল সেক্টরে, তত এই কোম্পানিতে কত উন্নতি হবে। আমরা চলে আসবো নেক্সট ক্ষেত্রে, স্যাকসফট আইটি সেক্টরের কোম্পানি রেখেছো, ফ্যান্টাস্টিক কোম্পানি রেখে দিয়েছো, কোনো অসুবিধা নেই। নেক্সট আমি চলে আসবো সেই পরেরটা, দ্যাট ইজ টাটা কেমিক্যাল। টাটা কেমিক্যালকে নিয়ে ম্যানুফ্যাকচার করছে এবং এক্সপোর্ট করছে, বেসিক যে সমস্ত কেমিক্যালগুলো সেগুলো করছে, এবং স্পেশালিটি প্রোডাক্টের কাজও করে। ভালো কোম্পানি, হোল্ড করে রাখো, কোনো অসুবিধা নেই। লাস্ট ওয়ান হচ্ছে উজ্জীবন স্মল ফিনান্স, 102টা কোয়ান্টিটি রেখে দিয়েছো এখানে। ফ্যান্টাস্টিক কোম্পানিটা ভালো কোম্পানি, প্রচুর রিস্কি কোম্পানি, পুরোপুরি তুমি রিস্ক নিয়েই কাজ করে যাচ্ছ। এনিহাও 5 বছরের মধ্যে যদি ভালো হয় তো সত্যি ঘটনা, 5 বছরের রাখার মতোই তুমি পোর্টফোলিও তৈরি করেছো। চলো আসা যাক কী কী পেতে পারো, কতটা হতে পারে। এরপরে তুমি যেটা করেছো সেটা হচ্ছে মোস্ট প্রবলি মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে তুমি 2000 টাকা ইনভেস্ট করছো। তো ইনভেস্টেড অ্যামাউন্ট এখানে 500 টাকা দেখাচ্ছে আদিত্য বিড়লা সান লাইফ, আরেকটা এইচডিএফসি স্মল ক্যাপ 3500, 500 করে দিচ্ছ হয়তো। কোয়ান্ট স্মল ক্যাপে 3000 টাকা। তো এতগুলো স্মল ক্যাপ না রেখে আমি আমার কথা ফার্স্টে বলে রাখি, দুটো স্মল ক্যাপের মধ্যে একটা কাজ রাখো, এইচডিএফসিটাই ভালো মনে হচ্ছে রাখতে পারো, অর কোয়ান্টে রাখতে পারো, দুটোর একটা। আর ইকুইটি ফান্ড পিএসইউ তোমার রাখার দরকার নেই, তুমি যেহেতু রিস্কটাকে বেশি পছন্দ করছো। তো এইখানে পিএসইউ ইকুইটি ফান্ড থেকে তোমায় খুব বেশি রিটার্ন দেবে না। এনিহাও আর যে ঘটনা আগের স্টকগুলো নিয়ে কথা, সেটার মধ্যে আমি যেটুকু বুঝতে পারলাম, এখন এখানে সবই তোমার রিস্কি স্টক। কিন্তু রিস্কি স্টক বলতে এখন আমি এখানে তোমাকে কোনোটাই ইনফিবিম ছাড়া আরগুলো সবই আমার কাছে মোটামুটি এত রিস্ক নিয়ে রেখে দিয়েছো, বাকিগুলো সবই রিস্কি স্টক এখানে যেগুলো রাখা আছে। এনিহাও ম্যাক্সিমাম রিস্ক রয়েছে। এবার আসবো যে জায়গাটা যে কোনো সময়
মৌমিতা, যখন ডাইভার্সিফিকেশন করা হবে তখন কিন্তু আমরা চিন্তা করব সবগুলো জিনিসকে, মানে একটা পার্টকে না, একটা টোটাল একটা যদি থাকে মাঝখানে, আমরা প্রত্যেকটা অংশকে কিন্তু আমরা দেখে নেব। আমাদের এফএম সেক্টরকে আমরা যেরকম লক্ষ্য রাখবো, অটো সেক্টরকে লক্ষ্য রাখবো, আইটি সেক্টরকে লক্ষ্য রাখবো, সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য রাখবো কি সঙ্গে সঙ্গে ব্যাংকের দিকে লক্ষ্য রাখতে হবে, সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের দিকে। আমরা প্রতিটা সেক্টরই দরকার। তুমি এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে এফএম সেক্টরের মধ্যে তুমি আইটিসিকে রেখে দিয়েছো এবং সঙ্গে সঙ্গে তুমি কি করবে, একটা স্মল ক্যাপ কোম্পানি, এলটি ফুডস হোক বা এই ধরনের কোনো কোম্পানি, বা স্মল ক্যাপের মধ্যে মিসেস বেক্টরকে বলতে পারো, বিকাজি ফুডসও রাখতে পারো, এই ধরনের একটা স্টককে কিন্তু রেখে দেওয়া উচিত, বা হিন্দুস্তান ফুডসকে রাখতে পারো। এবার আসছি নেক্সট হচ্ছে অটো সেক্টরের দিকে। অটো সেক্টরের মধ্যে তুমি যেটা রেখেছো সেটা হচ্ছে, যতটা আমি দেখলাম, 1 নাম্বার তুমি রেখেছো অটো সেক্টর মধ্যে জামনা অটোকে রেখেছো, সেকেন্ড হচ্ছে ওলেকট্রাকে রেখেছো। তো আমি এখানে বলবো তোমাকে যে সেটা দুটোই স্মল ক্যাপ হয়ে গেছে, এছাড়া তোমার রাখতে টাটা মোটরস কিংবা মাহিন্দ্রা অ্যান্ড মানজাকাটা দরকার ছিল। আইটি সেক্টরে প্রচুর স্টককে অ্যাড করে দিয়েছো, হ্যাপিয়েস্ট মাইন্ডকে অ্যাড করেছো, ইনফোসিসকে অ্যাড করেছো, স্যাকসফটকেও অ্যাড করে নিয়েছো, আর বেশি অ্যাড করা দরকার নেই। ব্যাংকিং সেক্টরের মধ্যে তুমি রেখেছো আইডিএফসি ফার্স্ট ব্যাংকে রেখেছো, আর কিছুকে রাখোনি। তো আমি তোমাকে সেখানে একটা বলতে পারি, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক বা আইসিআইসিআই ব্যাংকে তুমি রাখতে পারো। এটা একটা কারণ, ব্যাংকের মধ্যে তুমি আইডিএফসি ফার্স্ট ব্যাংকে রেখেছো, উজ্জীবন ফিন্যান্সকেও রেখেছো, দুটোকে একসঙ্গে রাখার কোনো মানে হয় না, দুটোর মধ্যে একটাকে রাখা যেতে পারে। যদি মনে করো উজ্জীবনকে রাখবে, তো আইডিএফসি ফার্স্টকে সেল করে দাও এবং সেটা দিয়ে বরঞ্চ তুমি এইচডিএফসি বা আইসিআইসিআই নিতে পারো। কেমিক্যাল সেক্টরের মধ্যে তুমি যেটা রেখে দিয়েছো, আমি যেটা দেখলাম সেখানে তোমার রয়েছে টাটা কেমিক্যালস এবং HSCL, হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড। তো এখানে আর নতুন কিছু রাখার কথা বলবো না। টাটা কেমিক্যাল লার্জ ক্যাপের কাজ করছে আর HSCL তোমার স্মল ক্যাপের কাজ করছে। এরমভাবে মোটামুটি ডাইভার্সিফিকেশন কাজটা কমপ্লিট করো। এবার আসবো নেক্সট পার্ট, 2000 টাকা করে তুমি ইনভেস্টমেন্ট করছো। এখানে তুমি মৌমিতা 2000 টাকা করে তুমি ইনভেস্ট করছো, আর যেটা ঘটনা সেটা হচ্ছে রিটার্ন এক্সপেক্ট করছি মোটামুটি 18 থেকে 20% মিউচুয়াল ফান্ড যেটা তুমি রেখেছো, এবং ইনভেস্টমেন্ট পিরিয়ড তুমি 5 বছর মাত্র করে রেখেছো। তো আমি 5 বছরই দিয়েই রাখছি, এবং সেখানে তোমার অ্যামাউন্ট দাঁড়াবে, ম্যাচুরিটি অ্যামাউন্ট 1,97,900, মানে 2 লক্ষ টাকা মতো পাবে তুমি। 1,20,000 টাকা তুমি ইনভেস্ট করেছো 5 বছরের জন্য, সেক্ষেত্রে তোমার অ্যামাউন্টটা, টোটাল অ্যামাউন্ট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে দেখলাম 1,97,000, মানে 2 লক্ষ টাকা তুমি মোটামুটি পাবে। অথচ তুমি যদি এটাকে একটু বেশি সময় ধরে রাখো, তোমার এখন বয়স রয়েছে মোটামুটি সেটা হচ্ছে তোমার 39 বছর বয়স। তুমি যদি এটা 20 বছর রাখতে পারতে, যদি রাখা যেত সম্ভব হতো, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা একদম অন্যরকম হয়ে যেতে পারতো। সেটা তোমার উপর ডিপেন্ড করছে, আমি এখানে কিছু বলবো না। তো সেখানে কিন্তু তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়িয়ে যেত প্রায় 49,65,901 টাকা। মাত্র 2000 টাকা করে তুমি এসআইপি করে যেতে, তাহলে কিন্তু প্রায় 50 লক্ষ টাকা মতো তোমাকে চলে আসতো তোমার যখন 60 বছর বয়স হবে বা 59 বছর বয়স হবে। এনিহাও, এটা আমাদের চলে এলো আজকের মতো, এখানেই শেষ করতে চলেছি। তোমরা যারা নতুন রয়েছো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, আর যারা পুরনো রয়েছে তো অজস্র তাদের ভালো ভালো কমেন্ট শেয়ার তাদের মুগ্ধ করে, তাদের লাইক করো, যেরকম করছো এতদিন ধরে। সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আর মৌমিতাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে তুমি এর সঙ্গে আমাদের করে নিতে পারো, মেম্বারশিপ নিতে পারো, সামান্য 29 টাকা করে মেম্বারশিপ, জাস্ট একটা লিঙ্ক রাখার জন্য বলে দিলাম। রেখে তুমি এটা কমপ্লিট করতে পারো, এবং পরবর্তীকালে 6 মাস পরে আর একটু নিজে অ্যানালিসিস করে দেখে নিতে পারো নিজে, অথবা কাউকে দেখে নিতে পারো, অথবা আমাকে পাঠাতে পারো 6 মাস পরে। যে আজকের মতো এখানে শেষ করলাম।